রেলওয়েতে টিকিট নিয়ে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। বিশেষ সম্পর্কের ভিত্তিতে চলছে টিকিট বুকিং, আর লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা বঞ্চিত হচ্ছেন টিকিট থেকে। সমস্যা রয়ে গেছে আসন পাওয়ার ক্ষেত্রেও। তবে রেলওয়ে কর্তৃপক্ষের বক্তব্য এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। রিপোর্ট করছেন শারমিন আজাদ। গত কয়েক বছরে বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হয়েছে কয়েকশো কোচ ও বগি। বিদেশি সহায়তায় আরো উন্নয়নের পরিকল্পনা রয়েছে সরকারের। তারপরও রয়ে গেছে পুরনো অব্যবস্থাপনা। এখনো যাত্রীদের অভিযোগ, লাইনে দাঁড়িয়েও পাওয়া যায় না কাঙ্ক্ষিত টিকিট। ট্রেনে যাতায়াত করেন এমন যাত্রীরা বললেন তাদের অভিজ্ঞতার কথা। প্রচন্ড ভিড় হবে, লাইনে আসতে 1 ঘন্টা লেগে যাবে, টিকিট পাবো না। লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, টিকিট পাওয়া যায় না। আর টিকিটগুলো অনেক সময় ব্ল্যাকে বিক্রি হয়ে যায়। গেলে তো দেখা গেছে 2 দিন আগে যদি আসি তারপর টিকিট পাওয়া যায় না। টিকিটের দাম বাড়াইছে কিন্তু ওই হিসেবে কোনো তো মান যেরকম কোনো কিছু দেওয়ার হয়নি। আমরা বলি যে আমরা ওই সিটের টাকাই দিব, তারপরে দেখা যায় যে বলা যায় সিট নাই, সব সিট হয়ে গেছে, রিজার্ভ হয়ে গেছে সিট। তারপরে দেখা যায় আমরা যখন ট্রেনে উঠি তারপর দেখা যায় সিট অনেক খালি। যাত্রীদের এসব অভিযোগ অবশ্য আমলে নিলেন না টিকিট বিক্রেতারা। টিকিট না থাকলে তো আর করার কিছু নেই, টিকিট ছাড়াই দিতে হবে। স্ট্যান্ডিং সিট নাই, টিকিট ছাড়া এখন 10 দিন আগে সবাই কন্টিনিউ টিকিট নিয়ে যায়, যারা যাওয়ার তারা টিকিট আগে নিয়ে নেই। মাই টিভি টিমের উপস্থিতিতে কমলাপুর রেলওয়ের স্টেশন ম্যানেজার নিজেই টেলিফোনে বুকিং দিচ্ছিলেন টিকিট। ওনার 5টা টিকিট দরকার, 3টা এসি কেবিন, 3টা এসি চেয়ার। আমি বলে দিই, হ্যাঁ যাই হোক এটা বলে রাখেন, আমি জিএম স্যার বলি। তবে টিকিট সংকট হয় এমন অভিযোগ মানতে তিনি নারাজ। প্রায় প্রতি ট্রেনেই যথাসময়ে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে, ঠিক যথাসময়ে আসছে। যাত্রীরা টিকিট পাচ্ছে, পর্যাপ্ত টিকিট পাচ্ছে। এখন কিছু কিছু ট্রেন আছে যেগুলি সিটবিহীন টিকিট বিক্রি করা হয়, ওগুলিতে সাধারণত সিটবিহীন সে টিকিট নিলে বসবে কোন সিটে। কালোবাজারিতে টিকিট বিক্রির মতো ট্রেনের ভেতরে আসন বিক্রি হয়, এই অভিযোগও অনেক যাত্রীর। দিন বদলের সনদ নিয়ে আসা আওয়ামী লীগ সরকারের সর্বোচ্চ গুরুত্ব ছিল বাংলাদেশ রেলওয়ে খাতে। গত 2 টার্মে এই খাতে তাই যোগ হয়েছে অনেক নতুন নতুন বগি, ইঞ্জিন, কোচ। তারপরও টিকিট কালোবাজারি সহ আসন সংকটের মতো রয়ে গেছে নানা সমস্যা। আর যাত্রীদের এসব হয়রানি ভোগান্তির জন্য দায়ী কে? ব্যবস্থাপনা নাকি কর্তৃপক্ষের অবহেলা? শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা। হজ ব্যবস্থাপনায় সঠিক নীতিমালা না থাকায় প্রতিবারের মতো এবারও ভোগান্তি পোহাতে হবে হজ পালনকারীদের। অনিয়মের কারণে এবার হজে যেতে পারবেন মাত্র ৮৮,৮০০ জন। এজন্য ভুক্তভোগীরা দায়ী করলেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবকে। এস এম খুরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তরিকুল ইসলাম খোকন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা। ইসলামের 5টি ভিত্তির মধ্যে অন্যতম হজ। জীবনে অন্তত একবার পবিত্র হজব্রত পালন করা ও পুণ্যভূমি স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল থাকেন সবাই। শত প্রতিকূলতাকে উপেক্ষা করে প্রতি বছরই বাংলাদেশ থেকে লাখো মানুষ ছুটে যান মক্কার সান্নিধ্যে। এবারও বাংলাদেশ থেকে 1,27,800 মুসল্লি হজব্রত পালনের অনুমতি পেয়েছেন, কিন্তু নিবন্ধন করেও গত বছর হজ করতে পারেননি 39,000 মুসল্লি। তাদের অগ্রাধিকার থাকবে এবছর। এই বছর সরকার হজ চুক্তি করেছে 1,27,000 প্রায় 800 মতো। ওই বছর যেতে পারে নাই, সেরকম হজে আছে প্রায় 38,000। নন ব্যালটে হজ যাত্রীদের সামগ্রিক ব্যবস্থাপনায় সারা দেশে 1000-এরও বেশি সরকার অনুমোদিত এজেন্ট রয়েছে। যতগুলো এজেন্ট আছে, যারা বৈধ এজেন্ট, তাদেরকে নিয়ে যতগুলা গভর্নমেন্ট হাজি কোঠা সৌদির সাথে এগ্রিমেন্ট করবে, সে কোঠা অনুযায়ী সমভাগে বিতরণ করে এবং তারা যেন পূর্ণ হাজির টাকা সরকারি রেট অনুযায়ী তার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারে। কিন্তু বিড়ম্বনা হচ্ছে অন্যত্র। সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে অব্যবস্থাপনার দিকে ঝুঁকছে কিছু অসাধু ব্যবসায়ী। তাদের কাছেই জিম্মি হয়ে পড়ছে সাধারণ মানুষ। কেউ হাজিদেরকে সেবা দেওয়ার জন্য চেষ্টা করে যায়, আবার অনেকে কিছু লোক আছে যারা হজ ব্যবস্থাপনায় অনেক ত্রুটি বিচ্ছুতি ঘটায়। কিছু অন্যায়ের জন্য সবাই এর দায়ভার নিবে। এটা দালালদেরকে এখন যদি আমরা এখানে খরচ করি, দালালদের থেকে প্রশ্রয় দিই, তাহলে হাজি যখন মক্কার মদিনা যাবে তখন তাদেরকে সেবা দিতে পারবে। পবিত্র হজব্রত পালনের পর দেশে ফিরে প্রতি বছরই অন্তহীন অভিযোগ করেন হাজিরা। প্রতিকারের আশ্বাসের পরও একই চিত্র পরের বছরও। সংশ্লিষ্টদের দাবি, সঠিক নীতিমালা থাকলে প্রতি বছর ভোগান্তিতে পড়তেন না হাজিরা।
মক্কা মদিনাতে হাজি গেলে আপনার হাজিদের ব্যবস্থাপনা ত্রুটি হয় শুধু এই রেটের জন্যই। গভর্নমেন্ট যে রেট দিচ্ছে যদি এই রেট অনুসারে হাজি নেওয়া হয়, আমাদের কোটা 1,17,000, সেখানে আমাদের হাজি প্রায় 1,80,000 থেকে 90,000 হাজি। বাকি হাজিগুলো এবছর যাওয়া সম্পূর্ণ অনিশ্চিত যদি সৌদি সরকার কোটা বৃদ্ধি করে না। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। এই ধরনের আজকে অনিয়ম। গ্যাস কোম্পানিগুলো লাভজনক হওয়া সত্ত্বেও এর মূল্য বৃদ্ধি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। এ সময় তিনি বিডিআর বিদ্রোহের রহস্য উন্মোচনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও দাবি জানান। বর্তমান গ্যাস কোম্পানিগুলো লাভজনক অবস্থায় থাকলেও কেবলমাত্র সীমাহীন লুটপাটের জন্যই এই মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী পদক্ষেপের প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। পিলখানা ট্র্যাজেডির উচ্চ পর্যায়ের একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এর রহস্য উদ্ঘাটন করা উচিত বলে আমরা মনে করি। দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণার জোর দাবি জানাচ্ছি। 21শে বইমেলার শেষ শুক্রবার আজ সকালে শিশু প্রহরে পরিবারের ছোট সদস্যদের নিয়ে মেলায় এসেছেন বাবা মা। এদিকে বইমেলার শেষ দিকে এসে বেড়েছে ক্রেতার সংখ্যা, তাই ব্যস্ত সময় পার করছেন প্রকাশকরাও। সকাল থেকে শিশুদের বইয়ের কাটতিও দেখা গেছে বেশ। মমিন হোসেনের ক্যামেরায় আরো জানাচ্ছেন মানিকলাল ঘোষ। কখন বাজবে 11টা, খুলবে কাঙ্ক্ষিত গ্রন্থমেলার গেট। বাবা মার হাত ধরে এভাবেই অপেক্ষার পালা কোমলমতি শিশুদের। বাংলা একাডেমির আয়োজনে সাপ্তাহিক ছুটির দিনে শিশুদের জন্য অমর 21শে গ্রন্থমেলার বিশেষ আয়োজন শিশু প্রহর। সকাল 11টা থেকে বেলা 1টা পর্যন্ত শিশুদের এই আনন্দ মেলা। বাংলা একাডেমি চত্বর জুড়ে ছোটাছুটি, বই দেখা, বই কেনা আর নতুন বই বুকে জড়িয়ে শিশুদের বাড়ি ফেরা। রূপকথার গল্প কিনবো, তারপরে রূপকথার গল্প ড্রয়িং এর বই কিনবো, সায়েন্স সেকশন, তারপরে ডাইনোসরের বই কিনছি, আরো অনেক অনেক ভূতের গল্প, তারপরে অনেক কিছু কিনছি। শুধু শিশুদের নিয়ে আসার জন্যই অনেক অভিভাবকদের এই মেলায় আসা। গাজীপুর থেকে আসছি, প্রতি বছর আসি, মেয়ে আসে আর কি, মেনলি নিয়ে আসি তারা। ও এই প্রথম আসলো, আমরা অনেক বছর পরে আসলাম, ওকে দেখানোর জন্যই মেনলি আমরা এসেছি। জোকস আর ভূতের বইয়ের দিকে নজর বেশি ছিল শিশুদের। আমি কিন্তু দুইটা পাসপোর্টের বই আর এলসার বই আর ডলের বই, ভূতের বই। ভূতের বই, ভূত ভয় পাও না? শিশুদের জন্য বই লেখার মধ্যে রয়েছে স্বর্গীয় সুখ, মন্তব্য শিশুতোষ লেখকদের। শিশুদের হাসি মুখ দেখলে আমার ভালো লাগে, আমি আশা করি আমার বইটা পড়ে শিশুরা হাসবে। শিশু প্রহরের বাড়তি আকর্ষণ সিসিমপুর। মেলার শেষ শুক্রবার হওয়ার কারণে বাংলা একাডেমির চত্বর জুড়ে ছিল শিশুদের উপচে পড়া ভিড়। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি আর বিনোদন শিশুদের প্রতিভা বিকাশের সবচেয়ে বড় মাধ্যম। তাদের কিশোর ভুবনকে আরো স্বপ্নময় করে গড়ে তুলতে গত কয়েক বছর ধরে বাংলা একাডেমির এই আয়োজন রেখে আসছে ইতিবাচক ভূমিকা। ভবিষ্যতে এর পরিধি আরো বৃদ্ধি পাবে এমন প্রত্যাশা অভিভাবকদের। অমর 21শে গ্রন্থমেলা থেকে মানিক লাল ঘোষ, মাই টিভি, ঢাকা। ভ্যাট, ট্যাক্স আর পরিবহন খরচ দ্বিগুণ হওয়ায় রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের বিদেশি সবজির দাম। বিদেশ থেকে আমদানি করা এসব পণ্যের মধ্যে দু-একটির দাম সাধ্যের মধ্যে থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে ক্রেতাদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ। খোকন চৌধুরীর ক্যামেরায় আবু সাইদ অপুর রিপোর্ট। ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে দেশি শাকসবজির পাশাপাশি জমজমাট বিদেশি সবজির বাজারও। অস্ট্রেলিয়া, ভারত, চীন ও থাইল্যান্ড থেকে আমদানি করা হয় এসব সবজি। তবে লাল, সবুজ আর হলুদ ক্যাপসিকাম, বেবিকর্ন, চাইনিজ ক্যাবেজ, রেড ক্যাবেজ, পুদিনা ও কারি পাতা, সিমলা মরিচ, থাই জিঞ্জিরা সহ সব ধরনের পণ্যের দাম বেড়েছে। আমার কাছে মনে হয় যে বাজার একটু সস্তাই আছে, বিশেষ করে সবজি বাজার। দেশে যে লোকাল যে সবজিগুলো সেই সবজিগুলোর দাম তুলনামূলকভাবে কমে আছে। আর যে সবজি বাংলাদেশের বাইরে থেকে নিয়ে আসতে হয় সেই সবজিগুলোর দাম মনে হয় একটু বাড়তি। বিদেশি সবজি আসলাম শখ করে কিনতে, এসে তো দেখি দাম ভেরি করতেছে। গত সপ্তাহে আসলাম
তার থেকে আজকে ভেরি করতেছে অনেক। কদিন আগে এসব সবজির দাম কম থাকলেও আকস্মিকভাবে বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা দিলেন ব্যবসায়ীরা। 37 টাকা 50 টাকা পার কেজিতে আমাদের ভ্যাট দিতে হয়, এই জন্যই মানে আমাদের একটু বেশি হয়ে যায়, আর কাস্টমারের সাথে ঠিক বনিবনাত করা যায় না। কারণ বাজারে প্রতিদিন না হলেও ক্যাপসিকাম বিক্রি হয় 5 টন। বিশেষ করে চাইনিজ রেস্টুরেন্টগুলিতে এগুলি সবচেয়ে বেশি চলে। এটা চায়না, তারপর থাইল্যান্ড, তারপর বর্তমানে ইন্ডিয়া, এই 3টা রাষ্ট্র থেকে বেশিরভাগ আইতেছে আসে। বিদেশি পণ্যগুলো আমাদের দেশে আসে, এগুলো যদি ভ্যাট ট্যাক্সগুলো কমালে আমাদের জিনিসগুলোর দাম কম হয়। মুখরোচক আর সুস্বাদু এসব সবজির দাম নাগালের মধ্যে চান ভোক্তারা। আবু সেতুপু, মাই টিভি, ঢাকা। দর্শক, এবার মাই টিভির সাপ্তাহিক আয়োজন আমাদের চোখ। পরিবেশের হুমকি হয়ে ওঠায় একদিকে যখন হাজারীবাগ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে চামড়া শিল্প, তখন রাজধানীর অন্য প্রান্তে শ্যামপুর কদমতলী শিল্পাঞ্চলের প্রায় সবগুলো প্রতিষ্ঠানই চলছে বজ্র সত্যাঘাত ছাড়া। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, বারবার তাদিক দেওয়া সত্ত্বেও প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতায় ইটিপি স্থাপনে উদ্যোগ নিচ্ছে না মালিকরা। তবে ভিন্ন বক্তব্য রয়েছে মালিক পক্ষের। সাগর আহমেদের ক্যামেরায় মাহবুব সৈকতের রিপোর্ট। রাজধানীর কদমতলী শ্যামপুর শিল্পাঞ্চল, ছোট বড় মিলিয়ে প্রায় 250 শিল্প প্রতিষ্ঠান রয়েছে এখানে, ভূমিকা রাখছে সমৃদ্ধির পথে। শঙ্কার কথা হচ্ছে, এর মধ্যে মাত্র 8 থেকে 10টি কারখানায় রয়েছে বজ্র শোধনাগার। 5 কাটা 10 কাটা কেউ 20 কাটায় আছে কিছু প্লট থাকলেও সেখানে যে মেশিনারিজগুলো আমরা এমনভাবে বসেছি, বজ্র শোধনাগার করা খুবই কষ্টকর। ইটিপি না থাকায় কারখানার কেমিক্যাল মিশ্রিত পানি মিশে যাচ্ছে বুড়িগঙ্গায়। ফলাফল যা হবার তাই হচ্ছে। নদী মালার মতো করে ঢাকাকে ঘিরে আছে। পৃথিবীর খুব কম শহর, বিশেষ করে রাজধানী শহর, যার চারিদিকে 4টা নদী, অথচ এই সব কয়টা নদী দূষিত। বারবার তাগিদ সত্ত্বেও সুফল না আসায় কারখানা বন্ধের পদক্ষেপ নেয় পরিবেশ অধিদপ্তর। তবে পড়তে হয় বাধার মুখে। এখানে এটিপি অধিকাংশ নাই এদের। বিগত দিনেও কর্তৃপক্ষের এ ধরনের পদক্ষেপ ফলপ্রসূ হয়নি। প্রভাবশালীদের হস্তক্ষেপে 2-1 দিনের ব্যবধানই সব ম্যানেজ। এবারও তার ব্যতিক্রম নয়। পরিবেশ অধিদপ্তর যে কাজটা করেছে, মালিক সমিতিকে জানিয়ে তার করা উচিত ছিল। ইটিপি ছাড়া এই ধরনের অবৈধ ফ্যাক্টরি আমরা চলতে আমরা দাদা দেবো না। আমরা অনেকবার এদেরকে আমরা নোটিশ দিয়েছি। বেশ কয়েকটি কারখানায় অত্যাধিক ধোঁয়া নির্গমনের ফলে বিপর্যস্ত আশপাশের এলাকা। রুলিং মিলের ধোঁয়া, এলাকা ছোট ছোট শিশু বাচ্চা শ্বাসকষ্ট কষ্ট হয়, সবচেয়ে বেশি বিকেলে হয় অতিরিক্ত কালো ধোঁয়া। ইটিপি ছাড়াই কি করে চলছে এই শিল্পাঞ্চলের কারখানা? আইন হওয়ার আগে এই কারখানাগুলো স্থাপিত হয়েছে। ফলশ্রুতি হচ্ছে কি, সেন্ট্রাল টিপি করে দিতে পারেনি, একটা তারা নিজেরাই টিপি করতে পারছে না। কিছু অবস্থানগত কারণে, আর কিছু হচ্ছে তাদের অনীহার কারণে। ইটিপি করার কোন রকমের জায়গা এখানে নাই। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে ওয়াসাকে যে এই বর্জ্য পানি নিয়ে যাওয়ার জন্য। তো সে কষ্ট এখন ওয়াসার উপর পড়তেছে, আমাদের তো হাতে নেই কিছু। তবে ভিন্ন মত কর্তৃপক্ষের। আপনাকে অন্যের ঘাড়ে চাপাতে চাচ্ছেন কেন? যে সোয়ারেজ ট্রিটমেন্ট আর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ট্রিটমেন্ট কমপ্লিটলি 2 মেথোডোলজি। ওইটা ট্রিট করার জন্য মেশিনপত্র এবং যেই ব্যবস্থাপনা দরকার, তো ঢাকা ওয়াসার কাছে তো সেটা নেই। আমাদের হচ্ছে সুয়ারেজ। তারা ওয়াসা থেকে জায়গা চাইলো, ওয়াসার প্রথম দিকে রাজি হলে এখন রাজি না। আমরা ইটিপি বিহীন কারখানাকে সেখানে চলতে দিব না। এ ধরনের পরিস্থিতিতে গোটা শিল্পাঞ্চলের শ্রমিকদের মাঝেই দেখা দিয়েছে শঙ্কা। আমাদের কর্ম করে খাই আমরা, মেল ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের কষ্ট হয়। তাহলে যেটা মনে করেন আমাদের 300-400 শ্রমিক আছে, তাদের বাবা মা 40-50 আছে, তার সংসারের সন্তান আছে, লেখাপড়া করেছে। না না, দেখো কিভাবে কোম্পানি যদি বেশি কারখানায় বন্ধ যায় তাহলে কিভাবে যাবে? ইটিভি প্ল্যান যেটা করার দরকার, এটা সরকার মালিক পক্ষ মিলে করতে। তবে সবাই চান দীর্ঘদিনের এই সমস্যার দ্রুত সমাধান। দেশের উন্নয়নের চাকা সচল রাখছে এই শিল্প প্রতিষ্ঠানগুলো, তাই এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাক তা যেমন কারোই কাম্য নয়, তেমনি বজ্র শোধনাগার ছাড়া প্রতিষ্ঠানগুলো চলুক তাও প্রত্যাশা করছে না সচেতন মহল। তাই অতি দ্রুত মালিক পক্ষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বসে এ ব্যাপারে কার্যকর একটি পদক্ষেপ নেবেন, এমনটাই প্রত্যাশা হচ্ছে দেশের প্রতিটি নাগরিকের।
প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের না বলতে পারা কথাগুলো সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে।